প্রথম বিশ্বযুদ্ধ শেষে যখন ইউরোপ জ্বলছে ধ্বংসস্তূপে, যখন মানুষের বিশ্বাস, আশা আর ভবিষ্যৎ সব হারিয়ে গেছে, তখন সেই অন্ধকার সময়ের মধ্যেই উঠে আসে এক নাম, বেনিটো আমিলকারে আন্দ্রিয়া মুসোলিনি। তিনি ছিলেন এমন এক মানুষ যিনি বিশ্বাস করতেন শক্তি মানেই ন্যায়, আর সেই বিশ্বাস থেকেই জন্ম নেয় এক মতবাদ, ফ্যাসিবাদ। 1883 সালের 29 জুলাই ইতালির ছোট্ট শহর প্রেদাপ্পিওতে জন্ম হয় মুসোলিনির। তার বাবা ছিলেন একজন লোহা মিস্ত্রি এবং সমাজতান্ত্রিক চিন্তার মানুষ, আর মা ছিলেন শান্ত স্বভাবের স্কুল শিক্ষিকা। এই দুই বিপরীত স্বভাবের মিশ্রণেই গঠিত হয়েছিল মুসোলিনির চরিত্র। ছোটবেলা থেকেই সে ছিল বেপরোয়া, শিক্ষকদের অবাধ্য, কিন্তু নিজের বুদ্ধি আর বক্তৃতার দক্ষতায় অন্যদের থেকে আলাদা। মুসোলিনি একবার বলেছিলেন, আমি জন্মেছি মানুষকে নেতৃত্ব দিতে, তাদের অনুসরণ করতে নয়। তরুণ বয়সে তিনি শিক্ষকতা করেছেন, তারপর সাংবাদিকতায় পা রেখেছেন, লিখেছেন রাজনীতি নিয়ে, বলেছেন স্বাধীনতার কথা, বিপ্লবের কথা। একসময় তিনি সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে জড়িত হন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার চিন্তাধারা বদলে যায়। তিনি দেখতে পান স্বাধীনতা, গণতন্ত্র এবং বিতর্ক এসব শুধু দুর্বলতা সৃষ্টি করে। তার বিশ্বাস জন্মায়, রাষ্ট্রকে বাঁচাতে হলে একজন শক্তিশালী নেতার হাতে থাকতে হবে পুরো নিয়ন্ত্রণ। প্রথম বিশ্বযুদ্ধের সময় মুসোলিনি যুদ্ধে যোগ দেন। সেই অভিজ্ঞতা তার মনে জন্ম দেয় শক্তি, শৃঙ্খলা আর জাতীয় গর্বের ধারণা। যুদ্ধ শেষে ইতালি তখন ভাঙা অর্থনীতি, ক্ষুব্ধ সৈনিক, বেকারত্ব আর রাজনৈতিক বিশৃঙ্খলায় ভুগছে। এই পরিস্থিতিতেই মুসোলিনি গঠন করেন তার নতুন দল, ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি। ফ্যাসিস্ট শব্দটি এসেছে প্রাচীন রোম থেকে, যেখানে কাঠের গুচ্ছ একসঙ্গে বাঁধা থাকত। তার অর্থ ঐক্যে শক্তি। 1922 সালের অক্টোবর মাস মুসোলিনি ঘোষণা দিলেন, আমরা রোমে যাব আর ইতালির ক্ষমতা জনগণের হাতে তুলে দেব। হাজার হাজার সমর্থক, কালো পোশাক পরিহিত ব্ল্যাক শার্ট বাহিনী রোমের দিকে যাত্রা শুরু করে। এই ঘটনাই ইতিহাসে পরিচিত মার্চ অন রোম নামে। রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল প্রথমে সেনাবাহিনী পাঠাতে চাননি। অবশেষে সংঘর্ষ এড়াতে তিনি মুসোলিনিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। মাত্র 39 বছর বয়সে মুসোলিনি হয়ে ওঠেন ইতালির ইতিহাসে সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী। প্রথম দিকে মুসোলিনি নিজেকে সংস্কারক হিসেবে তুলে ধরেন। তিনি রাস্তা তৈরি করেন, রেলপথ উন্নয়ন করেন, শিক্ষা ও কৃষিক্ষেত্রে সংস্কার আনেন। ইতালির মানুষ তাকে নতুন রোমান সম্রাট হিসেবে দেখতে শুরু করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার শাসন পরিণত হয় এক ভয়ঙ্কর একনায়কতন্ত্রে। সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়, বিরোধী রাজনীতিকদের কারাবন্দী বা হত্যা করা হয়, আর জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয় ভয়। মুসোলিনি ঘোষণা করেন, রাষ্ট্রই সর্বশক্তিমান, ব্যক্তি নয়। তিনি নিজের জন্য নেন এক নতুন উপাধি, ইল ডুচে, অর্থাৎ দ্য লিডার। তার ভাষণ ছিল নাটকীয়, গম্ভীর, আর তার শরীরের ভঙ্গি, মুখের অভিব্যক্তি সবই এমনভাবে সাজানো যেন জনগণ তাকে দেখে মুগ্ধ হয়ে পড়ে। তিনি বলেন, আমার জন্য জনগণ শুধু অনুসারী নয়, তারা আমার অস্ত্র। 1930-এর দশকে মুসোলিনি আফ্রিকায় অভিযান শুরু করেন। ইথিওপিয়া দখল করেন নির্মমভাবে। এই আক্রমণ বিশ্বকে দেখায় তার আসল মুখ, একজন আগ্রাসী, স্বপ্নে বিভোর এক একনায়ক। এরপর হিটলারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। দুজনের চিন্তাধারা ছিল একই রকম, জাতীয়তাবাদ, মারক শক্তি আর শক্তিমান নেতার পূজা। মুসোলিনি বিশ্বাস করতেন, ইতালি আর জার্মানি মিলে বিশ্বের নতুন শৃঙ্খলা তৈরি করবে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাস্তবতা ছিল ভয়ঙ্কর। যুদ্ধে একের পর এক পরাজয়, ইতালির শহরগুলো বোমায় বিধ্বস্ত,
অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত, আর জনগণের রোষে ফেটে পড়ে পুরো দেশ। 1943 সালে রাজা মুসোলিনিকে ক্ষমতাচ্যুত করেন। তাকে গ্রেফতার করা হয়, কিন্তু জার্মান সেনাবাহিনী এসে তাকে মুক্ত করে উত্তর ইতালিতে নতুন সরকার গঠন করে। কিন্তু সেটাও স্থায়ী হয়নি। 1945 সালে মিত্রবাহিনী ইতালির প্রায় সব অঞ্চল দখল করে নেয়। 28 এপ্রিল 1945 মুসোলিনি এবং তার প্রেমিকা ক্লারা পেতাচ্ছি উত্তর ইতালির লেক কোমোর পাশে ধরা পড়ে। প্রতিরোধ যোদ্ধারা তাদের গুলি করে হত্যা করে। এরপর মিলানের এক পেট্রোল স্টেশনে তাদের মৃতদেহ উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় জনসম্মুখে। যে মানুষ একসময় নিজেকে অমর নেতা বলে দাবি করেছিলেন, তার শেষ হয়েছিল অপমান আর ঘৃণার মধ্যে। মুসোলিনি আজও ইতিহাসে বিতর্কিত। কেউ বলেন তিনি আধুনিক ইতালির রূপকার, আবার কেউ বলেন তিনি ছিলেন মানবতার কলঙ্ক। কিন্তু সত্য হল, তার শাসন মধ্য দিয়ে বিশ্ব বুঝেছিল এক নায়কতন্ত্র কেমন ভয়ঙ্কর হতে পারে। বেনিটো মুসোলিনি, ফ্যাসিবাদের জনক, এক নায়কতার মুখ, আর সেই মানুষ যিনি প্রমাণ করে গেছেন ক্ষমতার নেশায় মানুষ নিজের মানবতাকেও ভুলে যেতে পারে।